আসসালামু আলাইকুম। একটা জিনিসকে আপনি লক্ষ্য করেছেন, ট্রাম্প বেশ কিছুদিন আগে বলেছিল যুদ্ধ সর্বোচ্চ 4 দিন চলবে, কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায় এবং ট্রাম্পও বুঝতে পারে যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হতে চলেছে। খামেনির সাথে 40 জন ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তাহলে এর পরেও কিভাবে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিভাবে ইরানি শাসন ব্যবস্থা টিকে থাকবে, সে নিয়ে আমাদের আজকের ভিডিও। Iran. মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুবার দেখা গেছে একজন শাসককে সরিয়ে দিলেই রাষ্ট্র ভেঙে পড়বে, এমন একটি সরল অনুমান নিয়ে বড় শক্তিগুলো পদক্ষেপ নিয়েছে। এই কাজটি হয়েছে ইরাক, লিবিয়া এবং সিরিয়ায়। লিবিয়ায় মোহাম্মদ আল গাদ্দাফির পতন কিংবা সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর যে অস্থিরতা তৈরি হয়েছিল তা এই ধারণাকে জোরদার করেছিল যে ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার পতন মানেই রাষ্ট্রের পতন। কিন্তু ইরান সে ধরনের রাষ্ট্র নয়। সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা যত সহজই হোক, ইরানের শাসন ব্যবস্থা ধ্বংস করা তত সহজ নয়। তাই ডোনাল্ড ট্রাম্পের রেজিম চেঞ্জের স্বপ্ন দীর্ঘায়িত হবে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে বাইরে থেকে অনেক সময় ব্যক্তিকেন্দ্রিক ধর্মীয় শাসন বলে মনে হতে পারে। 1979 খ্রিস্টাব্দের বিপ্লবের স্থপতির ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিল ইরানের বিপ্লবী নেতৃত্ব। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রাজা শাহ পাহলভীর সরকার হটিয়ে কেবল একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেননি, তিনি সর্বোচ্চ নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। ইরানের অতীত বারবার দেখিয়েছে নেতৃত্ব হঠাৎ শূন্য হলে রাষ্ট্র ভেঙে পড়তে পারে। কাজার সাম্রাজ্যের পতন, সাফাভি শাসনের অবসান, নাদির শাহের মৃত্যুর পর অরাজকতা, এসব অভিজ্ঞতা শাসক গোষ্ঠীর মানসপটে গভীরভাবে গেঁথে গেছে। তাই বিপ্লব পরবর্তী সংবিধান তৈরির সময় মূল প্রশ্ন ছিল কিভাবে নেতৃত্ব হারিয়েও রাষ্ট্র টিকে থাকবে। এই প্রশ্নের উত্তরে গড়ে তোলা হয় একাধিক প্রতিষ্ঠান। গার্ডিয়ান কাউন্সিলের কাজ আদর্শগত বিচ্যুতি ঠেকানো এবং আইনকে ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা। অ্যাসেম্বলি অব এক্সপার্টের দায়িত্ব সর্বোচ্চ নেতাকে নির্বাচন ও তদারক করা, যাতে ক্ষমতা এক ব্যক্তির হাতে অনিয়ন্ত্রিতভাবে কেন্দ্রীভূত না হয়। এক্সপিডিয়েন্সি কাউন্সিল তৈরি হয় প্রাতিষ্ঠানিক অচলাবস্থা নিরসনের জন্য। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ও গোয়েন্দা সংস্থাগুলো দাঁড় করানো হয় বিপ্লবকে অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হাত থেকে রক্ষা করতে। এই ওভারল্যাপিং কাঠামোর উদ্দেশ্য ছিল স্থিতিস্থাপকতা। একটি স্তম্ভ দুর্বল হলে অন্যটি ভার নেবে, অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্ব যেন কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল না থাকে। আয়াতুল্লাহ খোমেনি নিজেই বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র টিকে থাকা যে কোনো ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের আগে একাধিকবার এই কাঠামোর কার্যকারিতা দেখেছে। বিপ্লব পরবর্তী অস্থির সময়ে প্রেসিডেন্ট আবুল হাসান বনিসাদরের অভিশংসনের পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাবাদ বাহনার হত্যাকাণ্ড দেশকে নাড়িয়ে দিয়েছিল। তবুও 50 দিনের মধ্যে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরে খোমেনির মৃত্যুর সময় অনেকে ভেবেছিল তার মতো ক্যারিসমেটিক নেতার অনুপস্থিতিতে ব্যবস্থা টিকবে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে খামেনির ছেলেকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এটি ছিল ব্যক্তির নয়, ব্যবস্থার জয়। এখানেই বাইরের বিশ্লেষকদের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থার পার্থক্য দেখা যায়। বাইরে থেকে যেটি স্থবিরতা বা ক্ষমতার দ্বন্দ্ব বলে মনে হতে পারে, সেটি আসলে পরিকল্পিত বিলম্ব, একটি কৌশলগত ধীরতা যাতে ঐক্যমত্য গড়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোট দেয়, কিন্তু তার আগে অনানুষ্ঠানিক পর্যালোচনা ও ঝুঁকি মূল্যায়ন হয়। আইআরজিসি সরাসরি নেতা নির্বাচন না করলেও কোন ঝুঁকিটি নিতে হবে আর কোনটি নয়, সেটি এই বাহিনী নির্ধারণ করে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের কেবল রাজনৈতিক প্রশাসক মনে করে না, তারা নিজেদের একটি বিপ্লবী প্রকল্পের রক্ষক হিসেবে দেখে। ফলে নেতৃত্ব পরিবর্তনের মানে আদর্শে পরিবর্তন এমনটি নয়, বরং প্রাতিষ্ঠানিক ঐক্যমত্য এখানে আসল শক্তি। ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে মাঝে মধ্যে বাইরে থেকে ব্যক্তিকেন্দ্রিক বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা, ধর্মীয় বৈধতা, সামরিক কর্মকাণ্ড এবং চূড়ান্ত রাজনৈতিক সালিশ, এই সব কিছুই ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু ব্যাপার হলো, এই সব কিছুর পেছনে রয়েছে বিরাট এক প্রাতিষ্ঠানিক কাঠামো। তাতে রয়েছে কেবল নেতাকে সেবা দেওয়া নয়, বরং নেতাকে ছাড়াও টিকে থাকার কাঠামো। ব্যক্তি বদলায় কিন্তু কাঠামো থেকে যায়, কারণ দেশটি সরাসরি সাধারণ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নয়, বরং এটি একটি ইসলামিক রিপাবলিক, যেখানে নির্বাচিত ও অনির্বাচিত দুই ধরনের ক্ষমতার স্তর রয়েছে। ইরানের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন আসে, কিন্তু সেই পরিবর্তনটা মূলত প্রশাসনিক ও নীতিগত, যা সূক্ষ্মতায় সীমাবদ্ধ থাকে। রাষ্ট্রপতি অর্থনীতি, কূটনীতি বা সামাজিক নীতিতে কিছুটা নমনীয়তা আনতে পারেন, কিন্তু নিরাপত্তা, সামরিক কৌশল ও আদর্শগত দিকগুলো চূড়ান্ত সিদ্ধান্ত থাকে সুপ্রিম লিডারের হাতে। তাই যদি কেউ ধরে নেয় সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে বলে ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েছে, তবে সেটি ইরানের রাজনৈতিক আদর্শকে না বোঝার ফল। ইরানের শাসন ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে এমনভাবে নির্মিত যাতে আঘাত এলে তা ছড়িয়ে পড়ে, কেন্দ্রীভূত হয়ে বিস্ফোরিত না হয়। ক্ষমতা বিকেন্দ্রীভূত নয়, কিন্তু সরায়িত। ফলে শীর্ষে শূন্যতা তৈরি হলেও নিচের স্তরগুলো কাজ চালিয়ে যেতে পারে।
অবশ্যই নেতৃত্বহীনতা ঝুঁকিমুক্ত নয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা, অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা সামলানো এবং জনসমর্থন ধরে রাখা এসব বড় চ্যালেঞ্জ। কিন্তু ইতিহাস বলছে ইরান সংকটকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। তারা জানে নেতৃত্ব হারানো মানেই পতন নয়, যদি উত্তরাধিকারের পথ আগে থেকে নির্মিত থাকে। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ স্পষ্ট করে দিয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা হত্যা কিংবা অক্ষম হলে ইরানের কাউন্সিল তাৎক্ষণিকভাবে একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। এতে থাকবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং এক্সপিডেন্সিয়াল কাউন্সিলের মাধ্যমে একজন আলেম। এই প্রক্রিয়া মূলত রূপান্তর নয়, এটা একটি ধারাবাহিকতা। এতে করে নতুন নেতা নির্বাচনে কিছুটা সময় লাগতে পারে, তবে শাসন থেমে থাকবে না। অতএব প্রশ্নটি ব্যক্তি নয়, ব্যবস্থার। ব্যক্তি চলে গেলে শোক হতে পারে, সাময়িক অস্থিরতা তৈরি হতে পারে, এমনকি অনিশ্চয়তাও তৈরি হতে পারে। তবে ইরানের শাসন ব্যবস্থাটি এমন এক শাসন ব্যবস্থা যেখানে সংকটই পরীক্ষা ক্ষেত্র। খামেনিকে খুন করা সহজ ছিল, তবে শাসন ব্যবস্থা নয়। ট্রাম্পের এই স্ট্র্যাটেজি ছিল মূলত পুরনো। ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে মেরে ফেলা, এমনকি বাশার আল আসাদের পতনের পরই সিরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়া, কিংবা বিভিন্ন দেশে আমরা যে কমন সিনারিও দেখি, সেই সেম সিস্টেমে হয়তো ট্রাম্প ভেবেছিল যে 4 দিনের মাথায় খামেনিকে হত্যা করা হবে এবং শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তবে তিনি ছিলেন সম্পূর্ণ ভুল। ধীরে ধীরে তিনি এখন সেটা বুঝতে পারছেন এবং সামনে হয়তো আরও বুঝতে পারবেন। 2003 সালে ইরাকে সাদ্দামকে হটাতে আমেরিকাকে বড় স্থলবাহিনী পাঠাতে হয়েছে। 2011-এ লিবিয়ার গাদ্দাফির পতন হয়েছে ন্যাটো হামলা প্লাস বিদ্রোহীদের সাহায্য, কিন্তু ফলাফল ছিল রাষ্ট্রের ধ্বংস, দীর্ঘ গৃহযুদ্ধ, হাজার হাজার মৃত্যু। তবে ইরান গত 50 বছর ধরে একটা জটিল রাজনৈতিক, সামরিক, ধর্মীয় নেটওয়ার্ক গড়েছে। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, অত্যন্ত শক্তিশালী ইকোনমিক কন্ট্রোল আছে তাদের। বাসিজ মিলিশিয়া আছে। খামেনির মৃত্যু হলে অন্য ধর্মীয় নেতা যেমন এক্সপার্ট অ্যাসেম্বলির মেম্বার উত্তরাধিকারী হবেন। শিয়া ইসলামে শহীদত্বের কনসেপ্ট আছে, তাই আইআরজিসি সহজে ভেঙে পড়বে না, বরং আরও একত্রিত হবে। ট্রাম্পের অবশ্য একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ট্রাম্প ভেনেজুয়েলায় একই চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তিনি ফেল হয়েছেন। আইআরজিসিকে অস্ত্র সমর্পণের হুমকি দিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছে এটাতে কাজ করবে না। 1979-এর ইসলামী রেভলিউশনের পর আমেরিকা অ্যাম্বাসি দখল থেকে শত্রুতা শুরু হয় ইরানের সাথে। ট্রাম্প 2018-এ জেসিপিওএ ইরান নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যান। 2025-এ 12 দিনের যুদ্ধে ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা করেন তিনি। ট্রাম্প দাবি করেন নিউক্লিয়ার ধ্বংস হয়েছে, কিন্তু নতুন হামলা তার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। নেতানিয়াহুর জন্য এটা রাজনৈতিক লাভ। গাজা যুদ্ধের পর তার অভ্যন্তরীণ সমর্থন বাড়ে, নির্বাচনের আগে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। এতে কিছুটা সামরিক ও ইকোনমিক দিকও রয়েছে। ট্রাম্পের 4টি লক্ষ্য রয়েছে। প্রথমটি হলো নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস, ব্যালিস্টিক মিসাইল নিষ্ক্রিয়, নৌবাহিনী ধ্বংস, শাসন উৎখাত। ইরানের দেশীয় মিসাইল প্রোডাকশন রয়েছে, যা সম্পূর্ণ ধ্বংস অসম্ভব, এবং তাদের রয়েছে নৌবাহিনী যারা গেরিলা স্টাইলে পারস্য উপসাগরে আক্রমণ করতে পারে, যা আমরা হরমুজ প্রণালী বন্ধ থেকেই দেখতে পাই। ইরানের কিছু প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, যা হলো ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, হিজবুল্লাহ, লেবাননের হুতি, হামাস, ইরাকি মিলিশিয়া। হিজবুল্লাহ এখনও শক্তিশালী। হুতিরা লাল সাগরে শিপিং বিঘ্নিত করছে। ইরান চাইলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। অর্থাৎ ওভারঅল খামেনির মৃত্যু রেজিমকে দুর্বল করলেও পুরোপুরি ধ্বংস করবে না, বরং আইআরজিসি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। গৃহযুদ্ধের ঝুঁকি বাড়তে পারে, কিন্তু রেজিম পতন এত সহজ নয়, কারণ এটা গভীরভাবে রুটেড, ইনস্টিটিউশনালাইজড এবং আদর্শভিত্তিক। আমেরিকা ইসরায়েলের রেজিম চেঞ্জ সাধারণত ফেল হয়, আর ফলাফল হয় দীর্ঘ অস্থিরতা। ইরান তো বহু দূরের কথা, আমরা একটু বিশ্বের দিকে তাকাই। বিশ্বের কোনো দেশ বিমান হামলায় পড়ে যায়নি। এমনকি ছোট্ট একটি শহর গাজাতেও স্থল অভিযান চালাতে হয়েছিল, আর সেখানে ইরান তো বহু দূরের ব্যাপার। ইরানের ভূখণ্ড এমন এক জায়গায় যেখানে স্থল অভিযান বিশাল কণ্টকাকীর্ণ পথ। সেখানে সার্ভাইভ করতে, সেখানে যুদ্ধ করতে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইসরায়েল এবং আমেরিকান সৈন্যরা। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই যাত্রা হবে সারা পৃথিবীর জন্য ঘোর অন্ধকারের এক পথ, এবং ইসরায়েল ও আমেরিকার জন্য তো ভয়াবহ বটে। তাই এই যুদ্ধ যদি আলোচনার মাধ্যমে সমঝোতা না হয়, তাহলে সারা পৃথিবীর জন্য এক অনিশ্চয়তা অপেক্ষা করছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত যদি বড় আকারে যুদ্ধে পরিণত হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক পরিস্থিতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতীতের অনেক যুদ্ধ, যেমন ইরাক যুদ্ধ, সিরিয়ান সিভিল ওয়ার দেখিয়েছে যে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। এ ধরনের সংঘাতের ফলে ব্যাপক প্রাণহানি, শরণার্থী সংকট, অর্থনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক অস্থিতিশীলতাও তৈরি হতে পারে। পাশাপাশি পারমাণবিক উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকিও তো রয়েছে, যা মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সুতরাং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক আলোচনা, সংলাপ এবং পারস্পরিক সমঝোতাই হওয়া উচিত প্রধান পথ। বিশ্বের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা এবং সংযমই এই ধরনের সংঘাত এড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পৃথিবী সামনে ঘোর অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এর উত্তরণ আশা করি। যুদ্ধ নয়, শান্তি একমাত্র পথ। আমাদের দাস্তানের আওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। এতে করে আমাদের সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার অপিনিয়ন এবং একটি লাইক করতে ভুলবেন না। টেক কেয়ার, স্টে ওয়েল।